আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আলোর সমবর্তন, পোলারাইজেশন অফ লাইট। আলোর যে তরঙ্গের যে ধর্মগুলো ছিল, ব্যতিচার, অপবর্তন, এটা আরেকটি ধর্ম। কিন্তু ব্যতিচার, অপবর্তন যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই হয়, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ শব্দ তরঙ্গ, আলোর তরঙ্গ। কিন্তু এই সমবর্তন ধর্মটি কেবলমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রে হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এই ধর্ম দেখা যায় না। তাহলে এটা হচ্ছে তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা পার্থক্য, যে তির্যক তরঙ্গ সমবর্তন ধর্ম সমবর্তন ধর্ম প্রদর্শিত করে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটা করে না। সমবর্তন ধর্মটা কি? পোলারাইজেশন মানে হচ্ছে যে আলাদা হয়ে যাওয়া। যেমন একটা শহরে বিভিন্ন লোকজন, তারা বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী, যখন ভোট হয় তখন তারা মেরুকরণ হয়, অর্থাৎ আলাদা হয়ে যায়। এখানেও ঠিক তাই, তির্যক তরঙ্গের মধ্যে যে দু রকমের ভাইব্রেশন আছে, সেই দুই ভাইব্রেশন যখন আলাদা হয়ে যাচ্ছে তখন সেই ঘটনাটা হচ্ছে আলোর সমবর্তন বা পোলারাইজেশন। যেমন আমি দেখাই, এইটা হচ্ছে একটা কার্ডবোর্ড। সেই কার্ডবোর্ডটার মাঝখানে এরকম একটা ছিদ্র আছে। তারপরে এইটা আরেকটা কার্ডবোর্ড, তার মাঝখানে আরেকটা এরকম ছিদ্র আছে। এবার একটা দড়িকে যদি আমি কার্ডবোর্ডের মাঝখান দিয়ে পাস করিয়ে দিই, এই দুটো ছিদ্রের মাঝখান দিয়ে পাস করিয়ে দড়ির মধ্যে তির্যক কম্পন সৃষ্টি করি, দড়ির মধ্যে তির্যক কম্পন সৃষ্টি করলে সেই তির্যক কম্পনটা সেটা এই ছিদ্রের সঙ্গে সমান্তরাল হওয়ার জন্য এই ছিদ্রের মধ্য দিয়ে তির্যক কম্পনটা পাস করে যায়, এরকমভাবে পাস করে যায়। আবার ঠিক এটা এই ছিদ্রটার সঙ্গে এই ছিদ্রটাও প্যারালাল বলে এই ছিদ্রের মধ্য দিয়েও সেই কম্পনটা পাস করে যায়। কিন্তু এই ছিদ্রের মধ্য দিয়ে যে কম্পনটা আসছে, যদি এই ছিদ্রটাকে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে দিই, তাহলে ওই অভিলম্ব কম্পনটা আটকে যাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে পাস করবে না। ঠিক আছে? ঠিক যদি এই তরঙ্গটা তির্যক তরঙ্গ না হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে কণাগুলোর কম্পন তরঙ্গ গতির সঙ্গে সমান্তরালে, তাহলে চিত্রটা এরকম লম্বভাবেই থাকুক বা অনুভূমি থাকুক, যেরকমই থাকুক, অনুদৈর্ঘ্য তরঙ্গ তার মধ্যে পাস করে যেত। তাহলে তার এই সমবর্তন ধর্মটা দেখা যায় না। সমবর্তনটা কেবলমাত্র তির্যক তরঙ্গে দেখা যায়, যে তির্যক তরঙ্গটা এরকম পাস করে যাচ্ছে, এরকম আটকে দিলে আর পাস করছে না। এই রকম ধরনের এই যে ক্রিস্টালগুলো দেখা যাচ্ছে বইতে ছবি, সেই ক্রিস্টালগুলো টুরম্যালাইন ক্রিস্টাল। এগুলো হচ্ছে টুরম্যালাইন ক্রিস্টাল, টুরম্যালাইন কেলাস, ষড়ভুজাকৃতি। এইটা হচ্ছে তার আলোক অক্ষ, অপটিক অ্যাক্সিস। এগুলো হচ্ছে অপটিক অ্যাক্সিস। আমরা তির্যক পরিচুম্বকীয় তরঙ্গে যে আলো, সেই আলোটাকে আমি যদি এরকম তিনটে অ্যাক্সিস বরাবর ধরি, এক্স অ্যাক্সিস বরাবর এই দিকটা হচ্ছে আলোর গতিবেগ, এই দিকটাতে ইলেকট্রিক ভেক্টর, ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ভেক্টর, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ভেক্টর। তাহলে ইলেকট্রিক ভেক্টর এবং ম্যাগনেটিক ভেক্টর এরা পরস্পর পারপেন্ডিকুলার, এরা যে তলটাতে ওয়াই জেড তলটাতে যখন কম্পন হচ্ছে, এর কম্পনটা ওয়াই জেড তলে হচ্ছে, এবং সেই কম্পনটা ভেলোসিটির সঙ্গে, যেদিকে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে কম্পনটা কিন্তু তার সঙ্গে লম্ব। ইলেকট্রিক ভেক্টর ভেলোসিটির সঙ্গে লম্ব, ম্যাগনেটিক ভেক্টর ভেলোসিটির সঙ্গে লম্ব, এবং এরা যে তলে কম্পন হচ্ছে এই দুটো ভেক্টর তারা পরস্পরের সঙ্গে লম্ব। তো একটা আলোর কোনো একটা উৎসের মধ্যে বিভিন্ন অ্যাটম বা পরমাণু তারা যখন কাঁপতে থাকে, তখন আলোর কম্পনটা বিভিন্ন দিকে হতে পারে, এদিকে বিভিন্ন দিকে হতে পারে। এই আলোটাকে বলা হচ্ছে অসমবর্তিত আলো, নন পোলারাইজ লাইট। এটা নন পোলারাইজ লাইট। আমরা এটাকে যদি দুটো অ্যাক্সিস বরাবর, কম্পনটাকে দুটো অ্যাক্সিস বরাবর ভাগ করে নিই, দুটো অ্যাক্সিস বরাবর ভাগ করলে, ধরো এইটা এই দিকটাতে আলোটা এগিয়ে যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস, তাহলে বিভিন্ন কম্পনকে, এই কম্পনটাকে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই দিকটা ধরো জেড অ্যাক্সিস,
জেড অ্যাক্সিস বরাবর যদি আমি কম্পনটা হয়, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এই যে কম্পনটা, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করলাম আর জেড অ্যাক্সিস বরাবর ভাগ করলাম। এইরকম বিভিন্ন কম্পনকে, অর্থাৎ এই তলে দুটো অ্যাক্সিস, ধরো একটা হচ্ছে এই একটা অ্যাক্সিস, একটা হচ্ছে এই একটা অ্যাক্সিস। কম্পনগুলো এইরকম হতে পারে, কম্পনগুলো এই হতে পারে, কম্পনগুলো এই হতে পারে। তাহলে এই যে কম্পন, এটার একটা এই অ্যাক্সিস বরাবর ভাগ হলো উপাংশ, এই অ্যাক্সিস বরাবর উপাংশ, একটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। আর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে কোন দিকে? এক্স অ্যাক্সিস বরাবর, এইদিকে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিস তরঙ্গ যেদিকে যাচ্ছে, কম্পনটা তার সঙ্গে পারপেন্ডিকুলার, সমকোণে আছে। তো আমরা এই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর উপাংশগুলোকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে একটা হচ্ছে ই অ্যাক্সিস বরাবর ই এর দিকে ভেক্টর, একটা হচ্ছে বি এর দিকে ভেক্টর। অর্থাৎ বি এর দিকের ভেক্টরটা এইরকমভাবে কাঁপছে আর ই এর দিকে ভেক্টরটা এইরকমভাবে কাঁপছে। তার মানে একটা হচ্ছে এইভাবে কাঁপছে, একটা হচ্ছে এইভাবে কাঁপছে, ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার। এবার এই যে টুরমালাইন ক্রিস্টালটা আছে, টুরমালাইন ক্রিস্টাল অপটিক অ্যাক্সিস হচ্ছে এটা। তাহলে এই যে ভাইব্রেশনটা, পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা, সেটা হচ্ছে অপটিক অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ফলে পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা এখান দিয়ে পাস করে গিয়ে শুধু পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা দেখা যাচ্ছে। আর এই যে অনুভূমিক যে ভাইব্রেশনটা, ওই তলে যে ভাইব্রেশনটা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেটা যেতে পারছে না। তাহলে এখানে যে লাইটটা এখান দিয়ে পাস করছে, সেই লাইটটা শুধু পারপেন্ডিকুলার ভাইব্রেশন আছে। অর্থাৎ এখানে যে আলোর যে ইন্টেন্সিটি ছিল, এখানে তার প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, আলোর যে প্রাবল্যটা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। এবার আরেকটা টুরমালাইন ক্রিস্টালকে যদি এর পথে রাখি, এরও যদি অপটিক অ্যাক্সিস এই ভাইব্রেশনের সঙ্গে প্যারালাল থাকে, তখন এই ভাইব্রেশনটা এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। পাস করে গেলে আমি এখানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার ইন্টেন্সিটির সঙ্গে এখানকার ইন্টেন্সিটি প্রায় অর্ধেক। এই ক্রিস্টালটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে সমবর্তক, পোলারাইজার, সমবর্তক পোলারাইজার, পোলারাইজার। আর এটা হচ্ছে বিশ্লেষক বা অ্যানালাইজার, বিশ্লেষক। এইবার যদি এই ক্ষেত্রে আমি এই টুরমালাইন ক্রিস্টালটাকে ঘুরিয়ে দিলে, তখন দেখা যাচ্ছে যে এর অপটিক অ্যাক্সিসটা এর সঙ্গে আর প্যারালাল থাকছে না। ফলে এই ভাইব্রেশনটা তখন আটকে যাচ্ছে, পুরো যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটার সঙ্গে এটা পুরো 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, কিছুই দেখা যাবে না। কিন্তু যদি এর মধ্যে এই অ্যাক্সিসটার সঙ্গে এই অ্যাক্সিসটা হচ্ছে এই দিকে আর এটার অ্যাক্সিসটা এই দিকে, এর মধ্যে কোণটা যদি থিটা হয়, তখন ম্যালাসের সূত্র অনুযায়ী, ম্যালাসের সূত্র অনুযায়ী এটাকে তখন আমরা লিখবো I = I0 cos স্কোয়ার থিটা, I0 cos স্কোয়ার থিটা। অর্থাৎ এই যত I0 হচ্ছে ইন্টেন্সিটি ম্যাক্স, এখান থেকে যে ইন্টেন্সিটিটা বেরোচ্ছে, এবার এখান থেকে যে ইন্টেন্সিটিটা বেরোচ্ছে, থিটা যত বাড়ছে, যত এই ক্রিস্টালটা সমকোণে হয়ে যাচ্ছে, তত কিন্তু I এর মানটা কমে যাচ্ছে। মানে একেবারে 90 ডিগ্রি হয়ে গেলে এটা পুরো বন্ধ হয়ে যাবে, কারণ এখান দিয়ে আর কোনো ভাইব্রেশন পাস করবে না। পারপেন্ডিকুলার ভাইব্রেশন এখান দিয়ে পাস করছিল, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, এটা পুরো সমকোণে হয়ে যাওয়ার ফলে। তাহলে একটা হচ্ছে সমবর্তক পোলারাইজার, একটা হচ্ছে অ্যানালাইজার। এই অসমবর্তিত আলো, এইটা যদি তোমার এখান দিয়ে একটা টুরমালাইন ক্রিস্টালকে দেওয়া হয়, এরকম টুরমালাইন ক্রিস্টালকে দেওয়া হয়, তখন এখান থেকে যে আলোটা বেরোচ্ছে, বেরোনোর পর এইরকম আলো দেখতে পাওয়া যাবে, এইরকম আলো ভাইব্রেশন দেখতে পাওয়া যাচ্ছে। এটা এর অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এর অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তখন সেই আলোটা আমরা দেখতে পাই। তাহলে আলো যে তলে কাঁপছে, আমি XYZ প্লেনটাকে আবার বলি যে এদিকটাতে এক্স অক্ষ, এদিকটাতে ভেলোসিটি, এদিকটাতে ই, এদিকটাতে বি, ইলেকট্রিক ভেক্টর, ম্যাগনেটিক ভেক্টর।
তাহলে যে তলে ই ভেক্টরটা কাঁপছে, ই ভেক্টরটা কোন তলে কাঁপছে? এই তলটাতে ই ভেক্টরটা কাঁপছে, এই তলটা, এই তলটাকে বলা হচ্ছে ওর কম্পন তল, প্লেন অফ ভাইব্রেশন, কম্পন তল, প্লেন অফ ভাইব্রেশন, এই তলেও কাঁপছে। প্লেন অফ ভাইব্রেশন, এই তলে এটা কাঁপছে। আর যে তলে এই ভেক্টর আলোক, এটা তো আলোক তরঙ্গ যাচ্ছে, আলোক তরঙ্গের ভাবে যাচ্ছে, হ্যাঁ, সেই আলোক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? এই তলটার সঙ্গে লম্ব, এই তলে আলোক তরঙ্গ যাচ্ছে, এরকম এরকম তলে আলোক তরঙ্গ যাচ্ছে। তাহলে আলোক তরঙ্গটা কোন তলের উপর যাচ্ছে? এই তল দিয়ে আলোক তরঙ্গটা যাচ্ছে, এইরকম। এই তলটা দিয়ে যদি আলোক তরঙ্গ যায়, তখন যে তলের উপর আলোক রশ্মিটা রয়েছে, এই তলটার উপর আলোক রশ্মিটা রয়েছে, সেই তলটাকে বলা হচ্ছে সমবর্তন তল, প্লেন অফ পোলারাইজেশন। মানে ওই তলেই সমবর্তনটা হচ্ছে, প্লেন অফ পোলারাইজেশন। তাহলে এই তলে যদি পোলারাইজেশন হয়, অর্থাৎ এই তলে যদি পোলারাইজ লাইটটা থাকে, এই যে আলোক তরঙ্গের ভেক্টরটা যদি এই তলে থাকে, এই তলের মধ্যে যদি কম্পনটা হয়, এই তলে যদি ভেক্টরটা থাকে, যে ভেক্টরটাকে আমি ই ভেক্টরটাকে এই তলে রাখছি, সেই ই ভেক্টরের কম্পনটা এই তলে হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে সমবর্তন। তাহলে এই ভেক্টরটা যে এই তলে আছে, যে আলোটা এখান থেকে বেরোচ্ছে, এই আলোটাকে বলা হচ্ছে সমতল সমবর্তিত আলো, সমতল সমবর্তিত আলো। প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলো, প্লেন পোলারাইজড লাইট। এই তলটার মধ্যে যেহেতু আছে, বা রৈখিক, লিনিয়ার পোলারাইজড লাইট। এবার দুটো চিহ্ন, দু রকমের চিহ্ন এখানে ব্যবহার করা হচ্ছে, দুটো ভাইব্রেশনের ক্ষেত্রে দুটো চিহ্ন। যে ভাইব্রেশনটা, তাহলে আমরা কি বলেছি, ভেলোসিটিটা যাচ্ছে এইভাবে, এই বরাবর ভেলোসিটি যাচ্ছে, আর এই তলে ইলেকট্রিক ভেক্টর এবং ম্যাগনেটিক ভেক্টর, এই দিকটা হচ্ছে ই অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে বি অ্যাক্সিস। তাহলে একটা ভেক্টর কাঁপছে, এরকম পারপেন্ডিকুলার কাঁপছে, মানে সমবর্তন তলের পারপেন্ডিকুলার কাঁপছে, আর একটা ভেক্টর এইরকম কাঁপছে, এই বরাবর কাঁপছে। সমবর্তন তলের এই বরাবর, এই তলে আলোক রশ্মিটা আছে, তাহলে এই বরাবর আরেকটা ভেক্টর কাঁপছে। এই দুটোকে সিম্বলটা এরকম দেওয়া হচ্ছে যে, ধরো সিম্বলটা দেওয়া হচ্ছে যে এরকম যদি একটা লাইট যায়, লাইটে এই ডট যে পয়েন্টগুলো আছে, সেই ডট পয়েন্টগুলো হচ্ছে পারপেন্ডিকুলার ভাইব্রেশন। আর এই দুটো ডবল অ্যারো দিয়ে যে ভাইব্রেশনটা যাচ্ছে, এটা হচ্ছে এই তলে, যেটা এই ডবল অ্যারো, সেটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে ডবল অ্যারোটা এই তলে আছে, কম্পন তলে আছে, আর আলোক রশ্মিটা এই তলে আছে। মানে আমি যে বোর্ডের তলটা এঁকেছি, বোর্ডের এইটা যে এঁকেছি, এইটা হচ্ছে বোর্ডের তল। তার মানে আলোক রশ্মিটা, এই বোর্ডটাকে যদি আমি এরকমভাবে তুলে দিই, তাহলে এই তলে এরকম যদি বোর্ডটাকে আমি তুলে দিই, তাহলে এই তলে আলোক রশ্মি আছে, এই তলের সঙ্গে লম্ব হচ্ছে ডট, এই লম্বগুলো হচ্ছে ডট, আর এই তলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এরকম ডবল অ্যারো ক্রস। তলের মধ্যে যেটা আছে এইভাবে, তলের মধ্যে, তাহলে এই বোর্ডের তলে আলোক রশ্মিটা এইভাবে যাচ্ছে, ডট যেগুলো সেগুলো তলের সঙ্গে লম্ব, আর যেটা ডবল অ্যারো ক্রস সেটা হচ্ছে তলের ওপরে ভাইব্রেশনটা, কিন্তু দুটো ভাইব্রেশনই ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে আমাদের চিহ্ন। এইবার যেটা বলা হবে যে প্রতিফলন এবং প্রতিসরণের দ্বারা কি করে সমতল সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। প্রতিফলন এবং প্রতিসরণের দ্বারা কি করে সমতল সমবর্তিত আলো উৎপন্ন করা যায়।
দেখো যে যদি এটা একটা প্রতিফলক থাকে, এটা একটা প্রতিফলক থাকে, প্রতিফলকটা কিরকম হবে না, ধরো এইটা একটা তল, এই তলের উপর এইটা হচ্ছে প্রতিফলক, এইটা একটা তল, এই তলের উপর এইটা হচ্ছে প্রতিফলক। তাহলে আলোটা আসছে, আলোটা এসে, আলোটা যদি এরকম ভাবে আসে, এসে প্রতিফলকে পড়লো, তাহলে এই আলোর মধ্যে দুটো ভাইব্রেশন আছে, একটা হচ্ছে এই ভাইব্রেশন, একটা হচ্ছে এই ভাইব্রেশন। আলোর মধ্যে দুটো ভাইব্রেশন আছে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার ভাইব্রেশন, একটা হচ্ছে এরকম প্যারালাল ভাইব্রেশন। পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো এই প্রতিফলকের সঙ্গে প্যারালাল। পারপেন্ডিকুলার ভাইব্রেশন যেদিকে কাঁপছে মানে প্রতিফলক তল বরাবর কাঁপছে, প্রতিফলকের সঙ্গে প্যারালাল। এখান থেকে যে রশ্মিটা বেরিয়ে আসছে, প্রতিফলিত রশ্মি বেরোচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার এই ভাইব্রেশন থাকছে, ম্যাক্সিমাম এই ভাইব্রেশন তার মধ্যে থাকছে, ডটেরটা খুব কম থাকছে। কিন্তু যদি আমরা এমন একটা কোণে আলোকরশ্মিকে এখানে ফেলি, এমন একটা কোণে আলোকরশ্মিকে এখানে ফেলি, ডট এই দুটো ভাইব্রেশন একসঙ্গে থাকার কথা, এটা হচ্ছে অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো। এটা যখন এখানে পড়ছে তখন এই কোণটা যদি সমবর্তন কোণ হয়, এই কোণটার নাম হচ্ছে আইপি, যদি আমি বলি আইপি সমবর্তন কোণ, তাহলে যে আলোটা এখান থেকে বেরিয়ে যাবে তার মধ্যে শুধুমাত্র এই ডট ভাইব্রেশনগুলো থাকবে। যে আলোটা এখান থেকে বেরিয়ে যাবে তার মধ্যে শুধু ডট বেরোবে, এটা সম্পূর্ণ সমতল সমবর্তিত হবে, এর মধ্যে আর কোনো এই ভাইব্রেশন থাকবে না, প্যারালাল ভাইব্রেশন থাকবে না, যদি এটা সমবর্তন কোণে পড়ে। তাহলে কাঁচের ক্ষেত্রে বায়ু থেকে কাঁচে যখন আলোকরশ্মি আপতিত হচ্ছে, তখন এই সমবর্তন কোণের মান হচ্ছে আইপি, সেটা ইকুয়াল টু প্রায় 56 ডিগ্রি। 56 ডিগ্রিতে যদি পড়ে, তাহলে এর সঙ্গে এই দর্পণের সঙ্গে পারপেন্ডিকুলার, এই দর্পণের সঙ্গে পারপেন্ডিকুলার যে ভাইব্রেশনগুলো এখান থেকে এরমভাবে আলোকরশ্মি এসে পড়ছে, এর সঙ্গে পারপেন্ডিকুলার যে ভাইব্রেশনগুলো, সেই ভাইব্রেশনগুলোই কিন্তু এখান দিয়ে পাস করে যাচ্ছে, ডট ভাইব্রেশনগুলো এটাতে শোষিত হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটাকে বলা হচ্ছে সমবর্তন কোণ। এবার এখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে, ধরো যদি এটা প্রতিসারক তল হয়, যদি এটা প্রতিসারক তল হয়, যদি এটা দর্পণ না হয়, প্রতিসারক তল হয়, তখন এখান থেকে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের যে রশ্মিটা যাচ্ছে তার মধ্যে এই ভাইব্রেশনটা থাকবে। কিছু ডট ভাইব্রেশনের মধ্যে থাকতে পারে, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি এর মধ্যে কোণটা সবসময় 90 ডিগ্রি হবে, সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি আর কোণ হয়, এটা যদি আর হয়, এইটাও আইপি, এই কোণটাও আইপি, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে আইপি প্লাস 90 ডিগ্রি, এটা নয় আইপি প্লাস 90 ডিগ্রি প্লাস আর, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আইপি, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আইপি, এইটা মিউ ইকুয়াল টু এ মিউ বি, বা মিউ ইকুয়াল টু মিউ ওয়ান বাই মিউ টু। এটা যদি 1 মাধ্যম হয়, এটা যদি 2 মাধ্যম হয়, তাহলে 1 মিউ 2 সেটা ইকুয়াল টু সাইন আইপি বাই সাইন আর, 1 মিউ 2 মিউ 2 বাই মিউ 1, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন আইপি বাই সাইন আর, মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি, তাহলে এটা কস আইপি। তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে, মিউ ওয়ানটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে এটাকে 1 ধরলাম, আর এটাকে মিউ টুটাকে মিউ ধরলাম, তাহলে মিউ ইকুয়াল টু, মিউ ওয়ানটা হচ্ছে 1 বায়ু মাধ্যম, মিউ টুটা হচ্ছে মিউ, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই কস আইপি, সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি মানে কস আইপি, তাহলে এটা ট্যান আইপি। আইপিটা হচ্ছে পোলারাইজেশন, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সমবর্তন কোণ, যে কোণে পড়লে এটা সমতল সমবর্তিত হবে। এটার মধ্যে তাহলে এইটাকে বলা হচ্ছে ব্রুস্টারের সূত্র, ব্রুস্টারের সূত্র খুব ইম্পর্টেন্ট, ব্রুস্টারের সূত্র।
প্রতিসরণের সঙ্গে সমবর্তন কোণের সম্পর্ক। এখান থেকে আমি সমবর্তন কোণ বের করতে পারবো, আইপি ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, ট্যান ইনভার্স মিউ। ওকে, তাহলে এইটা হচ্ছে ব্রুস্টারের সূত্র। এইবার আমি যদি এই রশ্মিটাকে প্রতিসরণের দ্বারা যদি সম্পূর্ণ সমতল সমবর্তিত করতে চাই, তাহলে দেখবে যে তাহলে এখানে অনেকগুলো প্লেট আমাকে পরপর দিতে হবে, অনেকগুলো প্লেট পরপর দিতে হবে। দিলে প্রত্যেক প্লেটে এরকম যদি আমি পরপর প্লেট দিই, এই প্লেটে আলোক রশ্মি পড়লো, এখান থেকে এখানে পড়ে একটা গেছে, এখানে আরেকটা রশ্মি বেরিয়ে গেল, এর মধ্যেও পারপেন্ডিকুলার ভাইব্রেশন আছে, কম আছে, এখান থেকে যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে এখানে চলে আসছে, আবার একটা প্লেট দেওয়া আছে, মানে সব পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো এর মধ্যে বেরিয়ে যাচ্ছে। প্রতিসরণের মধ্যে পারপেন্ডিকুলার এবং প্যারালাল ভাইব্রেশন মিক্সড ছিল। আমি পরপর প্লেটগুলো যখন দিচ্ছি, প্রতিফলনের ফলে পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো সব বেরিয়ে যাচ্ছে, পরেরটাতেও এটা থেকেও আবার পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো সব বেরিয়ে যাচ্ছে। দিয়ে এখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে তার মধ্যে শুধু প্যারালাল ভাইব্রেশন থাকছে। শুধু তার মধ্যে প্যারালাল ভাইব্রেশনটা থেকে যাচ্ছে। তাহলে এইভাবে প্রতিসরণের অনেকগুলো পাতলা প্লেট পরপর রেখে আমরা প্রতিসরণের দ্বারা আলোটাকে সমতল সমবর্তিত করতে পারি। তাহলে এখানে যে ভাইব্রেশনটা, একটা তলে ভাইব্রেশন হচ্ছে পারপেন্ডিকুলার ভাইব্রেশন, তাহলে এরাও সমতল ভাইব্রেশন, সমতলে ভাইব্রেশন হচ্ছে। আবার এরা আরেকটা তলে ভাইব্রেশন হচ্ছে, এখানকার ভাইব্রেশন হলো এই তলে হচ্ছে, এই তলে হচ্ছে, এরকমভাবে। তাহলে এরাও সমতলের উপরে আছে ভাইব্রেশনগুলো, তাহলে এটাও সমতল সমবর্তিত। আবার যে এখানে যে ভাইব্রেশনটা আছে এটা এই তলে ভাইব্রেশন হচ্ছে, এটা এই তলে হচ্ছে, তাহলে এরাও সমতল সমবর্তিত, সবকটাই সমতল সমবর্তিত। এটাও সমতল সমবর্তিত, এটাও সমতল সমবর্তিত। তাহলে এখানে আর মিক্সড থাকছে না। এই পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো বিভিন্ন সময় প্রতিসরণের ফলে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডবল রিফ্র্যাকশন, দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণ কতগুলো ক্রিস্টাল আছে, অ্যানাইসোট্রপিক বা আইসোট্রপিক ক্রিস্টাল, যেগুলো যে কতগুলো ক্রিস্টাল আছে অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল, অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল। এই ক্রিস্টালে আলো সব দিকে সমান গতিবেগে যায় না। যেমন আমরা আলোর বিচ্ছুরণ দেখেছি, আলোর বিচ্ছুরণে শূন্য মাধ্যমের সব আলোগুলো একই গতিবেগে যায় বলে তারা পরস্পর থেকে পৃথকভাবে হয় না, পৃথক হয় না, ফলে বর্ণালী গঠন হয় না। যেই অপর কোনো বিচ্ছুরক মাধ্যমে যায় তখন তাদের গতিবেগগুলো, লাল আলোর গতিবেগ এক, নীল আলোর গতিবেগ, বিভিন্ন আলোর গতিবেগ বিভিন্ন রকম হলে তারা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তো এই যে এই ধরনের ক্রিস্টাল, যেমন ক্যালসাইট, ক্যালসাইট একটা ক্রিস্টাল, এখানে ধরো আলো এরকমভাবে পড়লো, তাহলে আলোর মধ্যে দুটো ভাইব্রেশন আছে, এটা হচ্ছে অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো। সেই অসমবর্তিত আলো তারা যখন এখানে পড়ছে, এই ক্যালসাইট ক্রিস্টাল, তার মধ্যে এই দুটো আলোর গতিবেগ দুরকম হয়ে যাচ্ছে, অ্যানাইসোট্রপিক বলে। অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল, তাদের দুটো আলোর গতিবেগ দুরকম, পারপেন্ডিকুলার ভাইব্রেশনের একরকম গতিবেগ হয়ে যাচ্ছে, প্যারালাল ভাইব্রেশনের একরকম গতিবেগ হয়ে যাচ্ছে। তো যেই ভাইব্রেশনটা এরকম সোজা বেরিয়ে যাচ্ছে, এইগুলো, এটা হচ্ছে ডট, এখান থেকে যখন বেরিয়ে আসছে এগুলো সব ডট ভাইব্রেশন, অর্থাৎ পারপেন্ডিকুলার ভাইব্রেশনগুলো বেরিয়ে আসছে এখান থেকে। এইটা হচ্ছে অর্ডিনারি রশ্মি, ও রে। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ রশ্মি, কারণ এখানকার প্রতিসরণটা সাধারণ আলোর মতন প্রতিসরণ, কারণ এখানে আলোক রশ্মি 0 ডিগ্রি কোণে পড়েছে, তাহলে প্রতিষ্ঠিত রশ্মিও 0 ডিগ্রি কোণে বেরোবে। তাহলে এটা হচ্ছে সাধারণ রশ্মি, ও রে।
ও রশ্মি, এটা হচ্ছে ও রশ্মি, অর্ডিনারি ও রশ্মি। ঠিক একই রকমভাবে আরেকটা রশ্মি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই রশ্মিটাতে এই ভাইব্রেশনগুলো থাকছে। এই যে ডাবল রিফ্র্যাকশন হচ্ছে, দুটো রিফ্র্যাকশন, এটা তো এমনি আমাদের দেখতে পাওয়া যায় না, আমাদের এক রকমের প্রতিসরণ হয়, কিন্তু এই ক্রিস্টালগুলোতে এগুলোতে ডাবল রিফ্র্যাকশন হচ্ছে। তাহলে এই ভাইব্রেশনগুলো এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ই রে, এক্সট্রাঅর্ডিনারি রশ্মি। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রশ্মি। তো এইভাবে দুটো আলাদা হয়ে যাচ্ছে, এটাও সমতল সমবর্তিত রশ্মি, এটাও সমতল সমবর্তিত রশ্মি, দুটো আলাদা হয়ে যাচ্ছে। আমি যদি ক্রিস্টালটাকে ঘোরাই, মানে ক্রিস্টালটা যদি এরকমভাবে ঘোরাই, এরকম ঘোরাই, তাহলে ও রশ্মিটা মাঝখানেই থাকবে, ই রশ্মিটা ঘুরতে থাকবে, ই রশ্মিটা এরকম করে ঘুরতে থাকবে। ক্রিস্টালটাকে যদি পুরো ঘোরাই, ও রশ্মিটা মাঝখান দিয়ে যাচ্ছে, ও রশ্মিটা থেকে যাচ্ছে, ই রশ্মিটা ঘুরতে থাকছে। তো এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে দ্বি প্রতিসরণ, ডাবল রিফ্র্যাকশন, ডাবল রিফ্র্যাকশন, বা এটার একটা ইংরাজি নাম আছে বাইরে ফ্রিঞ্জেন্স, বাইরে ফ্রিঞ্জেন্স। অ্যানাইসোট্রপিক ক্রিস্টালগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। বিভিন্ন অর্গানিক ক্রিস্টাল আছে, ক্যালসাইট, তারপরে টুরমালাইন, তারপরে লিকুইড ক্রিস্টাল আছে কতগুলো, সেগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। দুরকম ধরনের দ্বিপ্রতিসরণ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেখানটাতে তোমার পজিটিভ যেগুলো, সেগুলোতে তোমার ই রশ্মির বেগ অপেক্ষা ও রশ্মির বেগটা বেশি, মানে এইটার বেগ বেশি, এইটার বেগ কম। যেগুলো পজিটিভ ক্রিস্টাল, ধনাত্মক দ্বিপ্রতিসরণ যেটা হয়, দ্বিপ্রতিসরণ হয়, সেখানটাতে velocity of O rays greater than velocity of E rays. ই রশ্মির ভেলোসিটি থেকে ও রশ্মির ভেলোসিটিটা বেশি। আমরা জানি প্রতিসরাঙ্কের সঙ্গে ভেলোসিটি একটা রিলেশন আছে c/v। সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে যার ভেলোসিটি বেশি তার প্রতিসরাঙ্ক কম। তাহলে এখানে ও রশ্মির ভেলোসিটিটা বেশি, ও রশ্মির প্রতিসরাঙ্কটা কম ই রশ্মির থেকে। এগুলো হচ্ছে পজিটিভ ক্রিস্টাল। এই পজিটিভ ক্রিস্টালগুলো কোয়ার্টজ, তারপরে হচ্ছে বরফ, এগুলো হচ্ছে সব পজিটিভ ক্রিস্টাল। আর নেগেটিভ ঋণাত্মক বায়োফ্রিঞ্জেন্স, যেটা হচ্ছে ঋণাত্মক দ্বিপ্রতিসরণ, ঠিক উল্টোটা। সেই ক্ষেত্রে VO is less than VE, এবং ঠিক অ্যাকর্ডিংলি μO is greater than μE। এই ধরনের ক্রিস্টালগুলো হচ্ছে নেগেটিভ দ্বিপ্রতিসরণ, হচ্ছে ক্যালসাইট যেমন, তারপরে হচ্ছে তোমার টুরমালাইন ক্যালসাইট, এগুলোতে কিন্তু এই ধরনের প্রতিসরণ হচ্ছে। এগুলো হচ্ছে ডবল রিফ্র্যাকশন, দ্বিপ্রতিসরণ। লাস্ট আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে দ্বিরাগত পদ্ধতি। দ্বিরাগত পদ্ধতি, ডাইকরিক মেথড, দ্বিরাগত পদ্ধতি। ডাইকরিক মেথড। এই দ্বিরাগত পদ্ধতিটা হচ্ছে কতগুলো ক্রিস্টাল, কতগুলো অর্গানিক ম্যাটেরিয়াল আছে, তাদের অপটিক অ্যাক্সিস আছে, আলোকক্ষ আছে,
সেই আলোকক্ষগুলো বরাবরই ওরা আলোটাকে পাস করতে দেয়, অন্যভাবে পাস করতে, তাদের এই ধর্ম আছে, পোলারাইজেশন ধর্ম আছে, এই ধরনের ধর্ম আছে যে তারা টুর্মালাইন বা এদের মতনই এই যে কতগুলো মেটেরিয়াল আছে তাদের এই ধর্মগুলো আছে। তো তাদের নিয়ে যদি একটা ফিল্ম তৈরি করা হয়, এরকম একটা ফিল্ম তৈরি করা হয়, তাদের একসঙ্গে নিয়ে একটা ফিল্ম তৈরি করা যায়, সেই ফিল্মটার একটা স্পেসিফিক আলোকক্ষ থাকে। এই ফিল্মটার মধ্য দিয়ে যখন আলো বেরোচ্ছে, ঠিক একই রকমভাবে টুর্মালাইন ক্রিস্টালের মধ্য দিয়ে যেরকম বেরিয়েছিল, এই ফিল্মটার মধ্য দিয়েও ঠিক ওই রকমভাবেই আলোটা নির্গত হয়। যে এখানে কোনো প্লেন পোলারাইজ লাইট আছে, সেইখান থেকে আলোটা যাচ্ছে গিয়ে এর মধ্যে, এটাকে বলা হচ্ছে পোলারয়েড। পোলারয়েড কতগুলো অর্গানিক ম্যাটেরিয়াল তৈরি, সেগুলো তোমরা বইতে পাবে ম্যাটেরিয়ালগুলোর নাম। তো এখান দিয়ে যে আলোটা এইভাবে বেরোচ্ছে, সেই আলোটার মধ্যে তোমার ধরো এইরকম ভাইব্রেশন রয়েছে, এই ভাইব্রেশনগুলো রয়েছে সেই আলোর মধ্যে। এটা ফিল্ম, পোলারয়েড ফিল্ম, তার মধ্যে এই ধরনের ভাইব্রেশনগুলো রয়েছে, অর্গানিক ম্যাটেরিয়াল। ওটা যেমন ক্রিস্টাল ছিল, টুর্মালাইন ক্রিস্টাল, এটা কতগুলো অর্গানিক ম্যাটেরিয়াল নিয়ে একটা পোলারয়েড ফিল্ম তৈরি করা হয়েছে। সেই ফিল্মের মধ্য দিয়ে তার প্রপার্টিস হচ্ছে তার আলোকক্ষর মধ্য দিয়ে আলোটা পাস করে যাচ্ছে। তো এখানে যদি আরেকটা ফিল্ম লাগাই, এটা হচ্ছে সমবর্তক, আরেকটা যদি ঠিক টুর্মালাইনের মতন একটা বিশ্লেষক রাখা হয়, সেটাও ঠিক ওরকম ঘুরিয়ে 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 আস্তে আস্তে দেখা যাবে যে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক টুর্মালাইন ক্রিস্টালের যে ছবিটা আমি দেখিয়েছিলাম, ঠিক একই রকমভাবে। তো এই পোলারয়েডকে খুব কম খরচে তৈরি করা হয় বলে ওই ক্রিস্টালগুলো হচ্ছে এইগুলোকে ব্যবহার করা হয় পোলারাইজেশনের জন্য। ঠিক ম্যালাসের যে সূত্রটা ছিল, এখানেও ঠিক একই রকম, I=I0 cos স্কোয়ার থিটা, এটা প্রযোজ্য হবে যে যদি আরেকটা পোলারয়েড থাকে, তার অপটিক অ্যাক্সেসের ডিরেকশনটা যদি আমি ঘুরিয়ে দিই, এটা যদি পোলারয়েডের ডিরেকশনটা হয়, তখন এখান থেকে যে আলোটা পাওয়া যাবে, সেই আলোটার ওরকম ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে এটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এখানে কিছুই দেখতে পাওয়া যাবে না। ঠিক একই রকমভাবে টুর্মালাইন ক্রিস্টালের মতো, কিন্তু ওটা ক্রিস্টাল নয়, এটা অর্গানিক ম্যাটেরিয়ালকে একসঙ্গে মিলে এটা পোলারয়েড মতন ফিল্ম, একটা ফিল্ম তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে পোলারয়েড। সেই পোলারয়েডের বিভিন্ন জায়গায় ব্যবহার আছে, সানগ্লাসে ব্যবহার আছে, মোটর গাড়ির জানলার কাঁচে ব্যবহার করা যায় কম খরচে, সেইগুলোতে পোলারয়েডকে উন্নত মানের সানগ্লাস সেটা ব্যবহার করা হয়। তারপরে খুব অল্প খরচে সমবর্তিত আলো এর থেকে উৎপন্ন করা হয়। তো এইটা হচ্ছে আলোর পোলারাইজেশন বা সমবর্তন, যেটা কেবলমাত্র তির্যক তরঙ্গের ধর্ম।